হ্যালো এভরিওয়ান, দিস আবরার। আমরা ফিজিক্স ক্লাসে ছিলাম। তো আমাদের লাস্ট ফিজিক্স ক্লাসে আমরা নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র এবং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্রে আসা যায় সেই বিষয়গুলো ডিসকাস করছিলাম। তো আমরা আজকে ফিজিক্সের এই অংশের থার্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্টে আসবো। তো সেকেন্ড পার্টে আমরা আজকে দুইটা টপিকস আলোচনা করব। একটা হচ্ছে যে নিউটনস থার্ড ল এবং আরেকটা হচ্ছে যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এবং এই ২ টা টপিকস খুবই ইম্পোর্টেন্ট, পরীক্ষায় আসে। যতগুলা সৃজনশীল আসে বেশিরভাগই সৃজনশীল এই ভরবেগের সংরক্ষণশীলতা নীতির উপরে বেস করে তৈরি। তো আমরা এখানের মধ্যে নিউটনের ৩য় সূত্র থেকে কিভাবে ভরবেগের সংরক্ষণশীলতা নীতিতে আসা যায় এবং এটার গাণিতিক প্রুফটাও দেখব এবং পরবর্তী এর পরের নেক্সট ক্লাসে আমরা এটার একটা সৃজনশীল করার ট্রাই করব। তো আমি চাই যারা ১ম ক্লাসটা দেখো নাই আমি উপরে লিংকে দিব। আগে অবশ্যই ফার্স্ট ক্লাসটা দেখবা, তারপর আমরা সেকেন্ড ক্লাসে আসবো। তো নিউটনের থার্ড লটা খুবই ইন্টারেস্টিং। আমরা মোটামুটি সবাই জানি, যারা সায়েন্স বা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারাও কিন্তু নিউটনের থার্ড লটা জানে। নিউটন থার্ড লটা মোটামুটি ওয়ার্ল্ড ফেমাস। আমরা সবসময় রিয়েল লাইফ এক্সাম্পলের মধ্যেও ইউজ করি। যে ব্যাপারটা হচ্ছে যে, তো নিউটন থার্ড লটা কি আমি একটু বলি। নিউটন থার্ড ল হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি একটু লিখি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে নিউটনের থার্ড ল, তো নিউটনের থার্ড ল হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সমান মানে বলটা সমান হবে এবং তার বিপরীত বলতে ডিরেকশন হবে। তো আমরা এটার সাথে আমরা ছোটবেলা থেকে পরিচিত। আমরা ছোটবেলায় যেরকম আমরা টেনিস বল দিয়ে যে ফ্লোরে যখন আঘাত করি, একটা বল দিয়ে যখন আমরা ফ্লোরে আঘাত করি, আঘাত করার পরে দেখা যায় যে বলটা আঘাত খেয়ে পরবর্তীতে আবার আমাদের হাতে চলে আসে। আমরা এভাবে হাত দিয়ে এভাবে বল দিয়ে খেলতাম। তো ব্যাপারটা হচ্ছে যে বলটা গিয়ে আমাদের দেওয়ালের মধ্যে একটা ফোর্স এপ্লাই করে, ধাক্কা বল দেয়। সেটা হচ্ছে যে মনে করো F1। দেওয়াল কি করে বলটাকে আবার সেই বিপরীত বলে, এটা যদি F1 হয় আবার বিপরীত বলে, সাপোজ মনে করো F2 বলে, এটা হচ্ছে যে নেগেটিভ, -F1 ধরি আমি, -F1 বলে বিপরীত দিকে ধাক্কা দেয়। ব্যাপারটা হচ্ছে এটার মাধ্যমে মানুষজন হাঁটে। আমরা যখন একটা পা ফেলি তখন আমাদের দেখা যায় যে পিছনের পাটা যখন মাটির উপর স্পর্শ করে, মাটিও সেম ভাবে বিপরীত প্রতিক্রিয়া দেয়। মানে ব্যাপারটা হচ্ছে যে এই বলটা যদি এই দিকে হয়, ঠিক মনে করো আমি ৫ নিউটন বলে বলটাকে নিচের দিকে মারলাম। হ্যাঁ? বলটাকে ৫ নিউটন বলে নিচের দিকে মারলাম। দেওয়াল কি করবে বা ফ্লোর কি করবে? সেই -৫ নিউটন বলে বলটাকে আবার উপরের দিকে ধাক্কা দিবে। এটাই হচ্ছে নিউটনের বিপরীত প্রতিক্রিয়া। মানে ব্যাপারটা হচ্ছে প্রতিক্রিয়া বলটা সমান আবার বিপরীতমুখী। তবে এখানে একটা কথা হচ্ছে যে তাহলে বিপরীত বল হলে পরস্পর তো নাকচ হয়ে যাওয়ার কথা। যে ৫ নিউটন বল নিচের দিকে আসলো, বলটার উপরে মনে করো দেওয়ালের উপরে, দিস ইজ আমার ফ্লোর। তো ফ্লোরের উপরে আমি বলটাকে ৫ নিউটন বলে নিচের দিকে আঘাত করলাম। ৫ নিউটন বলে ফ্লোরের মধ্যে আঘাত করলাম ৫ নিউটন বলে। আবার তাহলে ফ্লোর কি করবে? সেইম ভাবে -৫ নিউটন বলে উপরের দিকে ধাক্কা দিবে। -৫ নিউটন। তাহলে পরস্পর একটা বল হচ্ছে ৫ নিউটন, তাহলে লব্ধি বল তো ০ নিউটন হওয়ার কথা, ০ নিউটন হওয়ার কথা। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে একই বস্তুর উপরে বলটা কার্য করে না। বলটা বল এই আমাদের টেনিস বলটা ফ্লোরের উপরে যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে যে ফ্লোরের উপরে। আর ফ্লোর কি করে? আমাদের টেনিস বলের উপরে প্রয়োগ করে। তাহলে ২ টা কিন্তু আলাদা জিনিস। একটা হচ্ছে যে ২ বস্তুর উপরে প্রযুক্ত হয়। যার জন্য এখানে বলটা আসলে নাকচে না। একটা বল হচ্ছে যে এই বস্তুর উপরে, মনে করো আমি যদি এটাকে A দ্বারা সূচিত করি, ফ্লোরটাকে আমি A দ্বারা সূচিত করি আর বলটাকে আমরা B দ্বারা সূচিত করি, তাহলে দেখা যাবে যে একটা A বস্তুর উপরে হয় আর একটা হচ্ছে B বস্তুর উপর হয়। যার জন্য ২ টা ব্যাপারটা আলাদা বস্তুর উপরে হয় বিধায় ব্যাপারটা নাকচ হয় না। এটাই গেল মোটামুটি নিউটনের থার্ড ল। এটা খুবই ইজি, আমরা মোটামুটি সবাই পারি। এটার উপরে বেস করে যে আমাদের গাড়ি চলে, ঘোড়ার গাড়ি চলে। তোমরা ইন্টারমিডিয়েটে গেলে এই ব্যাপারগুলো আরো বিস্তারিত পড়বা। কিভাবে বিপরীত, তারপর মনে করো যে এই যে দাঁড় টানাটা তাহলে কিভাবে দাঁড় টানে, বিপরীত নৌকা কিভাবে চলে, সেইম ভাবে যেমন নৌকার মধ্যে একটা মোটর থাকে। আমরা সবসময় দেখি একটা প্রোপেলার থাকে নৌকার সাথে, একটা প্রোপেলার বা যেগুলো দাঁড় না, দাঁড় বাওয়াটাও সেম। তারপরে এটার সাথে একটা প্রোপেলার থাকে, এখানে একটা পাখা থাকে। পাখাটা ধাক্কা দিয়ে পাখাটা পানিটাকে এদিকে ধাক্কা মারে, এদিকে ধাক্কা মারে। পানি কি করে? সেম ভাবে এই জিনিসটাকে বিপরীত দিকে ধাক্কা মারে, যার জন্য নৌকাটা আমাদের সামনের দিকে চলে যায়। আমরা যে কোনো স্টিমার বলো সেম মেথডে চলে, রকেট সেম মেথডে চলে। যে রকেটের গ্যাসগুলা খুব উচ্চ প্রেসারে পিছনের দিকে নির্গত হতে থাকে এবং সেই বলটা রকেটটাকে সামনের দিকে একটা ধাক্কা মারে, বিপরীত বল।
তো এটার জন্য রকেটটা চলে। তো এটা মোটামুটি সব জায়গায় এপ্লাই হয়। ব্যাপারটা তোমরা বিস্তারিত আরো অনেক জায়গায় পড়বা। হায়ার ক্লাসে গেলে ব্যাপারটা আরো বেশি রিয়ালাইজ করতে পারবা কিভাবে ক্যালকুলেশন গুলা করা হয়। তো আমি জাস্ট এখানে বললাম যে প্রত্যেক ইয়ারে একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল বিদ্যমান। এখন আসো আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি বা শক্তির নিত্যতা সূত্র। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানে সংরক্ষণ মানে কি? সংরক্ষণ মানে হচ্ছে যে আগে যা আছে পরেও তা আছে। মানে এটা থেকে কিছু পরিমাণ কমেও না, কিছু পরিমাণ বাড়েও না। এটার জন্য আমরা একটা এক্সাম্পল নিতে পারি। মনে করো আমি ২ টা বস্তু নিলাম। একটা বস্তু হচ্ছে যে এই বস্তুটার ভর হচ্ছে যে সাপোজ বল নিলাম m1, এটার একটা আদিবেগ থাকলো u1, বস্তুটা এইদিকে গতিশীল। আরেকটা বস্তু নিলাম আমি, মনে করো এটা, এই বস্তুটা হচ্ছে m2, এটার আদিবেগ হচ্ছে u2, মানে এই u2 বেগে যাচ্ছে। জাস্ট এখন ২ টা বস্তু যাচ্ছে, এখানে বেগের তারতম্য আছে। সাপোজ মনে করো u2 টা ছোট, u1 টা হচ্ছে আমার u1 টা হচ্ছে যে বড়। তো un বড় হওয়ার জন্য তাহলে একটা সময় যাই আমার, আমি একদিকে দিছি, এটা চাইলে আমরা বিপরীত দিকে ২ দিক থেকে একই দিক থেকেও আসতে পারে, ওরকমও দিতে পারি। আমি জাস্ট বোঝার সংক্ষিপ্ততার জন্য একই দিকে দিলাম। এরপরে u1 কি করলো, তাহলে u1 যদি আমার যদি বড় হইতে থাকে, আমার মনে করো u1 is greater than u2, মানে প্রথম বস্তুর ব্যাগটা দ্বিতীয় বস্তুর ব্যাগ থেকেও বেশি হলো, তাহলে কি হবে, আমার এই বস্তুটা একসময় গিয়ে m2 তে গিয়ে ধাক্কা মারবে। একটা সময় এখানে আসি তারা মনে করো সংঘর্ষে লিপ্ত হলো m1 বস্তুটা, আরেকটা বস্তু হচ্ছে যে আমার m2 বস্তু, ২ টা বস্তু এই জায়গায় একটা সংঘর্ষ হইল তাদের। ধুমধাম, ধুমধাম একটাকে একটা ধাক্কা মারলো। এখন ধাক্কা মারার পরে তাদের কিন্তু ব্যাক চেঞ্জ হবে। আমরা এরকম মার্বেল খেলার সময় দেখি। দেখবা যে কি একটা মার্বেল স্থির ছিল, আমরা এভাবে যখন মার্বেল মারি, যেটা মারছি সেটা বসে গেছে, ওটা একদিকে দৌড় মারে। মানে একটা মার্বেল ছিল মনে করি এরকম, আরেকটা মার্বেল আসি যখন আমরা হাত দিয়ে নিক্ষেপ করি, এটা দেখা যাবে যে এটার জায়গায় বসে গেছে, এটা ধুম করে একদিকে দৌড় মারে। ওইটাই আসলে এই সংঘর্ষের কারণেই হয়। এখানে আসলে এই সেম জিনিসটা হয়। আমরা মার্বেল খেলার মধ্যে যখন একটা মার্বেল দিয়ে আরেকটা মার্বেলকে মারি, তো এই ব্যাপারটা হচ্ছে আসলে এই ঘটনাটাই ঘটে। এখানে মনে করো সংঘর্ষ হওয়ার পরে দেখা গেল যে কি এরপরে দুজনে কিন্তু ব্যাক চেঞ্জ হয়ে গেল। আবার আমরা ওই যে বিভিন্ন রেসিং গেম খেলার সময় দেখবা, রেসিং গেম খেলার সময় তোমরা অনেক সময় মোবাইল গেমগুলো খেলো, দেখা যাবে যে একটা গাড়ি চালাচ্ছ, হঠাৎ করে এটা একটা পিছন দিয়ে ধাক্কা মারলে দেখবে যে সামনেরটার ব্যাক বেড়ে যাচ্ছে, তোমারটা আবার ব্যাক স্লো হয়ে যাচ্ছে। এরকম কিছু রোড রেস গেম আছে, তোমরা মোবাইলে খেলছো কিনা আমি জানি না। তারপর কার রেসিং অনেকগুলো গেম আছে। তাহলে এটার একটা ব্যাগ হলো, এটার মনে করো এই মুহূর্তে এইদিকে যাচ্ছে, এর ব্যাগ হলো সংঘর্ষের পরে। সংঘর্ষের পরে ভর ঠিক আছে, ভর আনচেঞ্জ, এটার ব্যাগ হলো v1। আর মনে করো আমার সবুজ বি বস্তুটার ব্যাগ হলো v2। তাহলে এদের ব্যাগের একটা পরিবর্তন হয়েছে, হয় একটা বাড়ছে হয় একটা কমবে, এখানে আমি জানি না। এখন সংরক্ষণশীলতার নীতিটা হচ্ছে যে কি কোয়ালিশনের আগে মানে সংঘর্ষের পূর্বে, এই ঘটনাটা হচ্ছে যে সংঘর্ষের পূর্বে আমার U1 U2 ঘটনাটা হচ্ছে যে সংঘর্ষের পূর্বে, আর এটা হচ্ছে সংঘর্ষের পরে। এখন ব্যাপারটা হচ্ছে যে নীতি ছিল যে সংঘর্ষের আগে তার ভরবেগ যা হবে, সংঘর্ষের পরেও তার ভরবেগ কি হবে তাই হবে। তাহলে আমার সংঘর্ষের আগে মোট ভরবেগ কি হবে, সংঘর্ষের আগে আমার মোট ভরবেগ হচ্ছে m1 u1 প্লাস m2 u2 m2, এটা হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ। এরপরে কথা হচ্ছে যে সংঘর্ষের পরের ভরবেগ কি হবে, সংঘর্ষের পরের ভরবেগ হচ্ছে m1 v1 প্লাস m2 v2। এখন কথা হচ্ছে সংরক্ষণশীলতা নীতিটা হচ্ছে যে আমার ব্যাগের v1 v2 u1 u2 যাই চেঞ্জ হোক না কেন, যদি আমি বাইরে থেকে কোনো এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই না করি, মানে এখানে আর কোনো ফোর্স অ্যাপ্লাই নাই, তখন হচ্ছে যে এই সংঘর্ষের আগের যে ভরবেগের পরিমাণ, তাহলে এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের ভরবেগ, আর এটা হচ্ছে যে আমার সংঘর্ষের পরের ভরবেগ, এই দুইটাই ইকুয়াল হবে। এটাই হচ্ছে যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, মানে সংঘর্ষের পূর্বে ভরবেগের মোট লব্ধি এবং সংঘর্ষের পরেও ভরবেগের পরিমাণ সমান থাকবে। তো এই সূত্রটা কাজে লাগবে আমাদের বিভিন্ন সময়, আমরা যখন এর পরবর্তী নেক্সট ক্লাসে আমরা সৃজনশীল আলোচনা করার চেষ্টা করব। এটাই হচ্ছে, এখন এটা আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে প্রমাণ করব। অনেক সময় বলবো যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা আমাদের প্রমাণ করো। তো আমরা মনে করো আমরা আগে চিত্রটাই আঁকতে পারি। তাহলে মনে করো m1 ভরের একটা বস্তু, আদিবেগ হচ্ছে u1, একই দিকে আরেকটা ভিন্ন দিকেও হইতে পারে, সেটা কোনো ফ্যাক্ট না। m2 ভরের আরেকটা বস্তু, তার আদিবেগ হচ্ছে যে u2। হ্যাঁ, দুইটাই গতিশীল। এই জায়গায় এসে তারা সংঘর্ষ লিপ্ত হইল। আমি এটা কালারটা চেঞ্জ রাখি, লাল রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে।
দুইটা এই জায়গায় তারা আস্তে আস্তে একসময় সংঘর্ষে লিপ্ত হলো। ওকে, সংঘর্ষে লিপ্ত হওয়ার পরের ঘটনা তাদের কিন্তু ব্যাগ চেঞ্জ হয়ে গেল। M1 বস্তুর ব্যাগ হলো V1 আর আমার M2 বস্তুর ব্যাগ হচ্ছে যে আমার V2। তাহলে এটাই। এখন এটা এদিকে গতিশীল। এটা ব্যাগ চেঞ্জ হইতে পারে। চেঞ্জ হলে আমরা ভ্যালু চেঞ্জ ধরবো। আমরা যখন সৃজনশীল করব তখন এই ব্যাপারগুলো আরেকটু ডিসকাস করব। ওকে। তাহলে এটাই হচ্ছে যে আমার মোটামুটি ঘটনা। মনে করো ২ টা বস্তু M1 ভরের একটা বস্তু, আরেকটা বস্তু M2 ভরের বস্তু, আদি বেগ U1, U2 একটা সময় T সময় পথ ধরে চলতেছে। টোটাল ঘটনাটা T সময় ধরে চলতেছে। সময় হচ্ছে যে T সময়। তারা T সময়ের পর সংঘর্ষে লিপ্ত হলো। এখন যখন এই আমার এই সবুজ বস্তুটা যাচ্ছে, তারপর লাল বস্তুটা আসি ধাক্কা মারলো। ধাক্কা মারা মানি হচ্ছে যে সে কি করলো? এটার উপর একটা ফোর্স এপ্লাই করলো। এটার উপর যদি F1 ফোর্স এপ্লাই করে তাহলে এ কি করবে? এবার বিপরীত প্রতিক্রিয়া দিয়ে এর দিকে একটা ফোর্স এপ্লাই করবে। মানে এখানে ব্যাপারটা হচ্ছে এই জায়গাটার মধ্যে যখন ধাক্কা লাগার ঠিক মুহূর্ত লাল বস্তুটা আরেকটা হচ্ছে যে আমাদের সবুজ বস্তুটা। ঠিক ধাক্কা লাগার মুহূর্তে লাল বস্তুটা কি করবে? এটার উপর যখন ধাক্কা দিবে তাহলে একটা বল এপ্লাই করলো F1। তো যখন বল এপ্লাই করলো তাহলে সবুজ বস্তুটাও লাল বস্তুটাকে একটা ধাক্কা দিবে। তো ধাক্কা দিলে তাহলে সেই বলটা হবে আমরা ধরে নিলাম F2। মানে এই এফ মানে F1 কর্তৃক F2 এর উপর প্রযুক্ত বল হচ্ছে যে F1 আর আর আমরা ধরলাম B বস্তুর উপরে আমরা ২ টা বস্তু এটা A, B দিয়ে ধরি সরি। এটা হচ্ছে A বস্তু, এটা হচ্ছে আমার B বস্তু। এটা A বস্তু, এটা হচ্ছে B বস্তু। আমার রেড কালার হচ্ছে A বস্তু, টিয়া কালার হচ্ছে B বস্তু। তাহলে A বস্তু B বস্তুর উপরে যেই বল এপ্লাই করলো, যে বলটা প্রযুক্ত করলো, যে বল তৈরি করলো, সেটা যে বলে ধাক্কা দিল, সেই বলটা হচ্ছে F1 আর সিমিলারলি B বস্তু আমার A বস্তুর উপর যে বলটা ধাক্কা দিল এই বস্তুর উপরে সেটা হচ্ছে F2। এখন নিউটনস থার্ড ল অনুসারে এটা কি হবে? নিউটনের থার্ড ল হচ্ছে যে নিউটন বলল যে না এই দুইটা বলে কি হবে? সমান হবে। আমার F1 F2 সমান হবে। তবে তাদের ডিরেকশন কিন্তু চেঞ্জ। দেখো এই ডিরেকশনটা হচ্ছে যে এইদিকে, আরেকটা ডিরেকশন হচ্ছে যে বিপরীত দিকে। তখন ডিরেকশন যখন চেঞ্জ হবে এটা আসলে অ্যাকচুয়ালি একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি যখন ডিরেকশন চেঞ্জ হয় তোমরা হায়ার ম্যাথে করছো তখন তাদের মধ্যে একটা নেগেটিভ থাকবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি? ফ্রম নিউটনস থার্ড ল থেকে আমি লিখতে পারি F1 ইকুয়ালস টু F1 ইকুয়ালস টু মাইনাস F2 মানে F1 F2 এর মানটা সেমই থাকবে। তবে তাদের মধ্যে শুধুমাত্র একটা কি থাকবে? মাইনাসের পার্থক্য থাকবে। সেটা কেন? রিঅ্যাকশন ফোর্স মানে বিপরীতমুখী বলের জন্য। ওকে ফাইন। এখন আমরা F1 আমরা সূত্র জানি নিউটন সেকেন্ড ল থেকে আমরা সূত্রটা জানি হচ্ছে যে F ইকুয়াল টু ma জানি। F ইকুয়ালস টু ma। তাহলে আমরা F1 ইকুয়াল টু লিখতে পারি প্রথম বস্তুর জন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি F ইকুয়াল টু আমি রেড কালার ইউজ করি M1 A1 মাইনাস M2 A2। তো ত্বরণ মানে আমরা কি জানি? বেগ পরিবর্তন হারকে ত্বরণ বলে। তাহলে আমি A1 ইকুয়াল টু কি লিখতে পারি? আমি A1 ইকুয়াল টু লিখতে পারি V1 মাইনাস U1 ডিভাইডেড বাই T। তাহলে এখানে আমার সময় কিন্তু ২ টার জন্য সেম। ২ টা ঘটনা যাত্রা শুরু করলে একই টাইমে সংঘর্ষ পর্যন্ত তাদের একই টাইমে অবস্থান। তাহলে ২ টার জন্য টাইম কিন্তু সেম থাকবে। টাইম এখানে ফিক্সড। টাইমের জন্য T1 T2 আলাদা না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি M1 T1 মাইনাস T1 ডিভাইডেড বাই T। আর এটার জন্য লিখতে পারি আমরা মাইনাস M2 V2 মাইনাস U2 ডিভাইডেড বাই T। তাহলে বোথ সাইড থেকে এখন T কেটে দিতে পারি। উভয় পক্ষ থেকে যদি আমি T টাকে ওমিট করি পাই, T বাদ দিলে তাহলে আমার থাকলো কি? আমরা জাস্ট M1 দ্বারা মাল্টিপ্লাই করে দিই। M1 দ্বারা মাল্টিপ্লাই করলে তাহলে M1 T1 মাইনাস M1 Q1 এই পাশে লিখতে পারি মাইনাস M2 T2 প্লাস M2 Q2। তো আমরা জাস্ট Q গুলাকে একপাশে নিয়ে আসলাম আর V গুলাকে আদি বেগগুলাকে একপাশে নিয়ে আসলাম আর শেষ বেগগুলাকে একপাশে নিয়ে আসলাম। জাস্ট এটাকে আমরা যদি সাজায় লিখি, সাজায় লিখলে আমি কি লিখতে পারি? M1 Q1 প্লাস M2 Q2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এটাই হচ্ছে আমার ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র। নিউটনের থার্ড ল থেকে আমি এভাবে ভরবেগের সংরক্ষণশীলতা বের করতে পারি। আবার বিপরীতভাবেও আসতে পারে যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে নিউটনের থার্ড লটা প্রমাণ করো। তখন এটা থেকে জাস্ট উপরের দিক উল্টা মেথডে যাবা। তোমরা বইতে দেখলে ব্যাপারটা বুঝতে পারবা। জাস্ট উল্টা মেথডে গেলে হয়ে গেল। এখানে আরেকটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় বলে যে তোমরা মার্বেল খেলা এটা যদি খেলে থাকো তাহলে অবশ্যই দেখবা। দেখা যায় যে
ধাক্কা মারার পরে অনেক সময় এই বস্তুটা একটা বস্তু এ আর একটা বস্তু বি, ওকে ফাইন। তো এখন এখানে আসি ধাক্কা মারার পরে দেখা যায় যে দুজন একসাথে লেগেই যাচ্ছে, মানে দুজনের ব্যাগটা সমান হয়ে গেছে, মানে তখন আমরা V1 V2 না ধরে মানে এরপরে কি হচ্ছে, এখানে সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পরে এরপর দুজন দেখে যে একই দিকে দৌড় মারছে, মানে এটাও এদিকে, এটাও যেদিকে যাচ্ছে এটাও সে একই সাথে লেগে লেগে যাচ্ছে, মানে দ্যাট মিনস দুইজনের ব্যাগটা V1 V2 না হয়ে আমার শুধু ভি হয়ে গেল। তো আমার এখানে U1 ঠিক আছে, U2 ও ঠিক আছে, দুইটা চেইন ছিল, কিন্তু আমার ধাক্কা লাগার পরে সংঘর্ষ হওয়ার পরে দুজনের ব্যাগ সেম হয়ে গেল, তখন এটাকে আমরা বলি যে মিলিত ব্যাগ। মিলিত ব্যাগ যখন বলবো তখন V1 V2 না হয়ে এটা আসলে V1 V2 হওয়ার কথা ছিল, কিন্তু V1 V2 কেন হবে না? কারণ হচ্ছে যে আমার V1 V2 দুইটাই সেম জিনিস, মানে দুইটা একই জিনিস, V1 V2 ইকুয়াল টু সমান সমান আমি ভি লিখে ফেলতে পারি। তো এই জন্য তখন আমরা সূত্রটা, যখন আমরা অঙ্কের প্রবলেম হচ্ছে তখন আমরা সূত্রটা এইভাবে লিখবো, M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1, তো V1 মানে তো আমার ভি, আবার M2 V2 সেটা মানেও ভি। তো অনেক সময় সূত্রটাকে পুট করি, বইয়ের প্রবলেম যখন সলভ করবা তখন এইভাবে লিখবে, M1 U1 প্লাস M2 U2, এখান থেকে যদি আমরা ভিটা কমন নিয়ে লিখি তাহলে ব্যাপারটা আসবে M1 প্লাস M2 ইন্টু ভি। এটাই হচ্ছে যখন বলা হবে মিলিত ব্যাগ, যখন বলা হবে মিলিত ব্যাগ বা একত্রে যাচ্ছে, এই একটা ব্যাপার থাকবে। আবার আরেকটা গাণিতিক প্রবলেম সলভ করার সময় দেখা যাবে যে দুইটা বস্তু দুই দিক থেকে আসতেছে, একটা বস্তু মনে করো এদিক থেকে যাচ্ছে, আর একটা বস্তু মনে করো এইভাবে সংঘর্ষে লিপ্ত হলো, সংঘর্ষে লিপ্ত হলো, এটা হচ্ছে যে এ বস্তু আর এটা হচ্ছে বি বস্তু, এক জায়গায়, মানে দুইটা, একটা এদিকে আছে একটা এদিকে আছে, সংঘর্ষে লাগে, এবার দুইজন একই এদিকেও যাইতে পারে, দুইজন এদিকেও যাইতে পারে, দুইজন আবার দুই দিকে যাইতে পারে। ব্যাপারটা হচ্ছে যে এরকম, আমি জাস্ট দেখাচ্ছি এই দুইটা বস্তু আমার, দুইটা বস্তু আসতেছে 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 সংঘর্ষে ধুম করে লিপ্ত হলো, সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে সে আমার ডান দিকে চলে যেতে পারে, সে দুইটা একসাথে বাম দিকে যাইতে পারে, আবার দেখা যাবে যে দুইজন একটা এদিকে গেল একটা এদিকে গেল, মানে অনেকগুলো ঘটনা ঘটতে পারে। তাহলে এইখানের ক্ষেত্রে যখন হবে এরকম, যখন হবে তখন তোমার যে কোনো একটা দিককে তুমি পজিটিভ ধরতে হবে। তো ধরলাম আমি, যদি আমি ধরি থাকি এই দিকটা যদি পজিটিভ হয়, এই দিকটা হচ্ছে পজিটিভ, তাহলে এই ব্যাপারটাকে, এটা প্রশ্নে দেওয়া থাকবে না, নেগেটিভ কথাটা উল্লেখ থাকবে না, তখন এই ব্যাগের মানটাকে তোমার কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে। যদি বলো দুইজন একসাথে উত্তর দিকে যাচ্ছে তাহলে উত্তর দিকটা যদি পজিটিভ ধরো তাহলে দক্ষিণ দিকটা হবে তার নেগেটিভ, পশ্চিম দিকটা যদি পজিটিভ ধরো পূর্ব দিকটা তার নেগেটিভ, তুমি যে কোনো একটা দিক পজিটিভ ধরলে বাকি দিকটা নেগেটিভ ধরবে। এই ব্যাপারটা আমরা আরেকটু ক্লিয়ার হব যখন আমরা কয়েকটা সৃজনশীল করতে যাব, সৃজনশীল প্রবলেম সলভ করতে যাব। আমি জাস্ট মেমোরাইজ করার জন্য জাস্ট রিমাইন্ড করাই দিলাম আর কি, যেমন পরবর্তীতে আমি যখন বলবো জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। ওকে, এরপরে এটা গেল, এরপরে এখানে এরপরে আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে যে মহাকর্ষ বল। তো তোমরা এটা ক্লাস 8 থেকে পড়ছো মহাকর্ষ বল, তারপর আমি একটু ডিসকাস করি। তো মহাকর্ষ বল হচ্ছে যে মহাকর্ষ বল, তো নিউটনের মহাকর্ষ বলের সূত্রটা হচ্ছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ব্যাপারটা কিরকম আমি একটু এক্সপ্লেইন করি। মনে করো আমার দুইটা বস্তু ছিল, একটা হচ্ছে যে M1 ভরের বস্তু, হ্যাঁ, বা ক্যাপিটাল এম ধরতে পারি, আরেকটা বস্তু ধরলাম আমি M2 ভরের বস্তু, M2 বড় বস্তু, পরস্পর একটা ডিস্টেন্স, পরস্পর তাদের ডিস্টেন্স হচ্ছে ডি। এখন M1 ভরের একটা বস্তু, দুইটা বস্তু পরস্পর ডি দূরত্বে অবস্থান করে, এখন তাদের মধ্যে যে আকর্ষণ বলটা হবে সেই আকর্ষণ বলের এই মানটা হবে, সেটা আমাদের কে বলছে, নিউটন সাহেব বলছে। নিউটন সাহেব বলল যে এই আকর্ষণ বলের মান আমার বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, মানে ভরের গুণফল M1 M2 এর গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক দ্যাট মিনস হচ্ছে ভরের গুণফলটা যত বেশি হবে আমার ফোর্সের মানটা তত বেশি হবে, ভরের গুণফল যদি কম হয় তাহলে ফোর্সের মানটা কম হয়। আর একটা হচ্ছে যে এই বলের মানটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্ত মানে F ইনভার্স প্রপোর্শন, তাই দূরত্ব ব্যস্তানুপাতিক বলতে পারলে আমরা 1 বাই বুঝি, তো সেটা হবে 1 বাই টি স্কোয়ার। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা তোমরা উপর পরবর্তীতে ক্লাসে গেলে বিভিন্ন জায়গায় বুঝতে পারবে, তোমরা তৈরিতে পড়তে গেলে এই জিনিসটা লাগবে। এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে ইনভার্স স্কোয়ার ল, ইনভার্স স্কোয়ার ল, বিপরীত বর্গীয় সূত্র। আমি জাস্ট, যারা একটু ইন্টারেস্টেড তারা একটু পড়ি, অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারো, এই ব্যাপারটা অনেক সময় লাগবে যে
ইনভার্স স্কোয়ার লটা কি, আর এখানে স্কোয়ারটা কেন আসে সেটাও তোমরা পরবর্তীতে, এটা কিউব কেন হলো না, ঘনমূল কেন হলো না, ঘন কেন হলো না, এই ব্যাপারটা তোমরা পরবর্তীতে জানতে পারবে আর একটু বড় হলে। জাস্ট আমি একটু বলে দিলাম আর কি। তাহলে এই ফোর্সের মানটা ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এখন এই দুইটা সূত্রকে, দুইটা কন্ডিশনকে যদি আমি বীজগাণিতিক ল অ্যাপ্লাই করি, তো বীজগাণিতিক ল অ্যাপ্লাই করলে আমি দুইটাকে কম্বাইন করতে পারি। কম্বাইন করলে কি হবে আমার? কম্বাইন করলে আমার হবে F প্রপোর্শন টু m1 m2 বাই t স্কয়ার। তাহলে আমি এই প্রপোর্শন জিনিসটা তুলতে হলে, সমানুপাতিক সাইনটা তুলতে হলে, তাহলে এটা নির্দিষ্ট ভ্যালুর জন্য, আমরা আগের ভিডিওতে ওটা ডিসকাস করছি সমানুপাতিক জিনিসটা কি। এটা নির্দিষ্ট ভ্যালুর জন্য যে উভয় পক্ষে ইকুয়াল হবে, তো সেটা পরীক্ষা লাভ ইনিশিয়াল কন্ডিশনটা, ইনিশিয়াল একটা কন্ডিশন আছে, ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে ওরা জি এর মানটা বের করছে। তাহলে এখানে একটা জি ইউজ করা হয়, জি ইকুয়াল m1 m2, এটা ধ্রুবক, এটা ধ্রুবক হচ্ছে জি। তো জি এর মানটা হচ্ছে যে, আমরা মনে কত ক্লাসে বলছি ব্যাপারটা কি, 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। দ্যাট মিনস 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর 1 মিটার দূরত্ব অবস্থান করলে এই নিউটন, এত নিউটন বল দ্বারা আকর্ষণ করবে, সেটাই হচ্ছে জি এর ভ্যালু। এই জি এর ভ্যালুর জন্য এই সমানুপাতিক জিনিসটা কি হবে? ইকুয়াল হবে। এটা হচ্ছে মহাকর্ষের, নিউটনের মহাকর্ষের সূত্র। এখান থেকে আবার আমরা এই সূত্রটা থেকে আমরা অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ জি এর মানটাও নির্ণয়, রাশিমালা নির্ণয় করতে পারি। সেটা কিরকম মনে করো, তাহলে মহাকর্ষ যখন পৃথিবী আসে তখন সেটাকে অভিকর্ষ বলে। এমনি সবগুলাই মহাকর্ষ, অভিকর্ষ আলাদা করে আসলে বলার দরকার নাই, জাস্ট এমনি নামকরণ করলো আর কি। মনে করো এটা হচ্ছে একটা পৃথিবী, পুরা পৃথিবী। পৃথিবী আকারে একটু বড়, ঠিক আছে, আমরা পৃথিবীর ভরটাকে ক্যাপিটাল এম ধরলাম। এখন পৃথিবীর মনে করো পৃষ্ঠের উপরে একটা আরেকটা বস্তু আছে, ছোট একটা বস্তু, সেটা ধরে নিলাম আমরা ছোট হাতের এম। এখন এদের মধ্যে যে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল বলি আমি, মহাকর্ষ বল, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধ রেডিয়াস আর এর সমান, মানে দূরত্বটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের পৃষ্ঠের উপরে থাকা মানেই তো এই পৃথিবীর পৃষ্ঠের উপরে আছে, তার মানে সেটা কার ডিস্টেন্সটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান। এখন এই রেডিয়াস কিন্তু বাড়তে পারে, কমতে পারে, আমরা পরবর্তী একটা কন্ডিশনে দেবো। পৃথিবীটা কি আকার? পৃথিবীটা একটু পড়া এরকম ইলিপস আকার, মানে এই পাশটা হচ্ছে যে, তাহলে আমার মেরু অঞ্চলের থেকে ডিস্টেন্স কম, আর এটা হচ্ছে, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এই যে প্যাডটা, এই জায়গাটা বলা হয় বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলে কিন্তু তোমার আর এর মানটা কিন্তু, বস্তুটা কিন্তু অনেক, আর এর মানটা একটু বড় হচ্ছে। বিষুবীয় অঞ্চলে আর এর মানটা একটু বড় হচ্ছে, আর মেরু অঞ্চলে আর এর মানটা একটু কি হবে? মেরু অঞ্চলে আর এর মানটা ছোট হবে। মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম, আর বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধের পরিমাণ বেশি। মানে প্যাটের দিক থেকে, কেন্দ্র থেকে প্যাট পর্যন্ত দূরত্ব বেশি, আর কেন্দ্র থেকে জাস্ট মেরু পর্যন্ত দূরত্বটা হচ্ছে কম। আচ্ছা, আমরা দুইটা বস্তু, এই দুইটা বস্তুর মধ্যে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র অ্যাপ্লাই করি। একটা বস্তু হচ্ছে পৃথিবী, পৃথিবীর পৃষ্ঠের উপরে আরেকটা বস্তু, ছোট বস্তু, সেটা ধরে নিলাম এম। তাহলে দুইটা বস্তুর মধ্যে যদি এখন আমরা নিউটনের মহাকর্ষ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে তাদের মধ্যে যে মহাকর্ষ বল, সেই বলের মানটা, সূত্রটা কি হবে? F ইকুয়াল টু টি এম। একটা বস্তু হচ্ছে বড় হাতের এম, মানে বড় বস্তু পৃথিবী, আর একটা বস্তু ছোট হাতের এম। আর যে দূরত্বটা হচ্ছে, ডিস্টেন্সটা হচ্ছে, তাহলে এখানে কার সমান? ডিস্টেন্স হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধের সমান, তাহলে সেটা হচ্ছে আর স্কোয়ার, মানে ডি এর পরিবর্তে আমরা আর লিখলাম। ওকে, ফাইন। এখন আসো, তাহলে এফ মানে কি? এফ ইকুয়াল টু, আমরা সূত্র জানি, এফ ইকুয়াল টু হচ্ছে যে এম এ, কিন্তু সরি, এফ ইকুয়াল টু হচ্ছে যে এম এ সূত্রটা, কিন্তু এ মানে হচ্ছে যে ত্বরণ, কিন্তু যখন পৃথিবীর মধ্যে এখানে যে অভিকর্ষজ ত্বরণ আসবে তখন সেটা এম এ না হয়ে কি হবে? এম জি হবে। আমার যখন অভিকর্ষ ব্যাপার আসবে তখন পৃথিবীর ত্বরণটাই কাজ করবে। তো পৃথিবীর ত্বরণটা হচ্ছে যে, অভিকর্ষ ত্বরণটা হচ্ছে পৃথিবীর জন্য জি। তখন আমরা এই জায়গায় এফ ইকুয়াল টু আমরা লিখবো যে, ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু এম জি ইকুয়ালস টু টি এম এম বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি এম এম পক্ষে বোথ সাইড থেকে কেটে দিই, তাহলে আমি কিন্তু জি এর একটা রাশিমালা পাই গেলাম, অভিকর্ষজ ত্বরণের নির্ণয়ের একটা রাশিমালা পাই গেলাম। তাহলে অভিকর্ষ ত্বরণ নির্ণয় রাশিমালাটা হচ্ছে আমার জি ইকুয়াল টু ই এম বাই আর স্কোয়ার। ওকে, এখন এটাই শেষ। এখানে দেখবো যে আমরা এটা হচ্ছে জি, এই সূত্রের মাধ্যমে আমরা জি এর মানটা নির্ণয় করতে পারবো। পৃথিবীর ব্যাসার্ধ যদি বসাই দিই, যে এই জি এর মান বসাই দিই, এবং পৃথিবীর ভর, এই তিনটা মান যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা অভিকর্ষ ত্বরণের মান, বা যে কোনো অন্য যে কোনো গ্রহের যদি অভিকর্ষ মহাকর্ষীয় ধ্রুবকের মান, তারপর হচ্ছে যে
এম এর মান, তারপর হচ্ছে যে ব্যাসার্ধের মান জানা থাকলে আমরা জি এর মানটা সহজে বের করতে পারবো। কিন্তু পৃথিবীর ক্ষেত্রে এই জি এর মান যদিও আমরা ধ্রুব ধরি, কিন্তু এটা আসলে এক্স্যাক্টলি ধ্রুব না। এটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ অনুসারে চেঞ্জ হয়। মেরু অঞ্চলে একরকম হবে, বিষুবী অঞ্চলে আরেক রকম। সেটা কেন হয়? সেটা ব্যাপারটা হচ্ছে যে এখানে এই জিটা হচ্ছে ধ্রুব রাশি, আবার এই এমটা হচ্ছে ফিক্সড রাশি, আরটা পরিবর্তনশীল। তাহলে ব্যাসার্ধটা পৃথিবীর সাপেক্ষে, পৃথিবীর পৃষ্ঠের অবস্থানের সাপেক্ষে আমাদের ব্যাসার্ধটা কিন্তু কি হইতে পারে? চেঞ্জ হইতে পারে। বস্তু যদি এখানে থাকে, মেরু অঞ্চলে থাকে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে ছোট। যত এদিকে যাবে তাহলে ব্যাসার্ধ আরেকটু বড় হলো, ব্যাসার্ধ আরেকটু বড় হলো, ব্যাসার্ধ আরেকটু বড় হলো, ব্যাসার্ধ আবার ছোট হইলো, আবার ছোট হইলো, ব্যাসার্ধ আবার ছোট হইলো। মানে মেরু থেকে মেরু থেকে যদি মেরু অঞ্চল থেকে বিষুবী অঞ্চলের দিকে যেতে থাকে, তাহলে আমার ব্যাসার্ধটা ক্রমান্বয়ে কি হতে থাকে? ছোট হইতে থাকে। তো ব্যাসার্ধ ছোট হইতে থাকলে এখন জিটা এখানে যদি আমরা সমানুপাতিক সাইন ইউজ করি, জি ইজ প্রপোর্শন টু, এই দুইটা ধ্রুবক যদি উঠে যায়, জি ইজ প্রপোর্শন টু 1/r²। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্ত আনুপাতিক। ব্যস্ত আনুপাতিক মিন্স হোয়াট? ব্যস্ত আনুপাতিক মান হচ্ছে যে এটা যদি কমতে থাকে এটার মান বাড়তে থাকবে, আর এটা যদি বাড়তে থাকে এটার মান কমতে থাকবে। তাহলে এই মেরু অঞ্চলে আর এর মান কম, তাহলে মেরু অঞ্চলে আর এর মান কম হওয়ার কারণে জি এর মানটা কি হবে? বেশি হবে। আবার বিষুবীয় অঞ্চলে আর এর মান বেশি, সেজন্য অভিকর্ষ ত্বরণের মানটা কম হবে। তাহলে যতই আমরা মেরু থেকে বিষুবীর দিকে যাইতে থাকবো, তত আমার আর এর মান কি হতে থাকবে? আর এর মান হচ্ছে যে আর এর মান বাড়তে থাকবে, জি এর মান কমতে থাকবে। আবার বিষুবী থেকে যদি আমরা মেরুর দিকে যেতে থাকি, তাহলে আর এর মান বেশি থেকে কমতেছে, দ্যাট মিনস জি এর মান কম থেকে বাড়বে। এই ব্যাপারটা আমাদের জানতে হবে। তাহলে এখানে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে জি এর মান হচ্ছে যে আসলে পৃথিবীর উপরে নির্ভর করে না, পৃথিবীর ভরের উপরে নির্ভর করে না। জি এর মানটা মূলত নির্ভর করে কার উপরে? পৃথিবীর ব্যাসার্ধের উপরে। মানে পৃথিবীর পৃষ্ঠে কোন স্থানে অবস্থিত তার উপর ডিপেন্ড করে জি এর মান। তাহলে জি এর মানটা বস্তু নিরপেক্ষ হইলেও স্থান কিন্তু নিরপেক্ষ না। স্থান নিরপেক্ষ না, কারণ বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন রকম হইতে পারে। এই চেঞ্জটা খুবই সামান্য, সেটার জন্য অ্যাভারেজটা ধরে নিয়ে আসলে তখন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা একটা অ্যাভারেজ মান ধরে নেওয়া হয়। তাহলে এটা গেল নিউটনের মহাকর্ষ সূত্র। এই এই সাপেক্ষে আমরা কিছু প্রবলেমও সলভ করব। আর তোমাদের পড়া হচ্ছে যে তোমরা যে দুইটা জিনিস আমরা আজকে যে দুইটা তিনটা জিনিস ডিসকাস করলাম, একটা হচ্ছে যে নিউটনস থার্ড ল থেকে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, এবং ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে নিউটন থার্ড ল প্রুভ করলাম। ওটার মধ্যে আমরা দেখলাম যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতির মধ্যে আরেকটা কি জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে মিলিত ব্যাগ হলে তখন কি হবে, আবার সংঘর্ষের পরে দুই দিকে গেলে তখন পজিটিভ এবং নেগেটিভের ব্যাপারটা আসবে। আর মহাকর্ষীয় সূত্র বললাম, নিউটনের মহাকর্ষীয় সূত্রের মাধ্যমে আমরা জি এর মান, জি জি এর অভিকর্ষ ত্বরণের রাশিমালা নির্ণয় করলাম। তারপর অভিকর্ষ ত্বরণের মান কি টপিকসের উপর নির্ভর করবে, কিসের উপর নির্ভর করবে, এবং বিষুবীয় থেকে মেরুতে গেলে কি রকম হবে, মেরু থেকে বিষুবীয় গেলে কি রকম হবে। তোমরা ক্লাসটা দেখবা, আশা করি বুঝতে পারবা। এর পরবর্তী ক্লাসে, পরের শিডিউল যখন আসবে তখন আমরা ইয়া নিয়ে আলোচনা করব, এর পরের টপিকস থেকে আলোচনা করব, এবং পারলে আমি এই চ্যাপ্টারের কয়েকটা সৃজনশীল আলোচনা করব। তোমরা একটু পুরা দুইটা ক্লাসই, আমাদের ফার্স্ট ক্লাস একটা ছিল, সেকেন্ড ক্লাস একটা ছিল, দুইটা ক্লাসে একটু দেখে রাখবা। আমার মনে হয়, আশা করি বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।